নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন। আজকে একটা এমন অদ্ভুত দিন যেটা আমার মনে পড়ছে না শেষ কবে আমার সাথে এরকম বিস্মৃতি ঘটেছিল আর কি। আমি ভুলেই গেছি যে আজকে মিনা মাসি আসেনি। রান্নাঘরে কি হচ্ছে আমার কথা মনেই ছিল না। আমি ছাদে গেছি, আমি গাছ খোঁচাচ্ছি, ভিডিও এডিট করছি, তারপরেতে মেয়ের সাথে কথা বলছি, দুটো ফোন করছি। হ্যাঁ, এগুলো করতে করতে হঠাৎ আমার মনে পড়লো, আরে রান্না বান্নার কি খবর। তারপরে মনে পড়লো, ও আজকে তো মিনামাসি আসবে না, সেটা তোমাকে বলে গেছিল। তাই তো, সেটাই তো। তো তারপরে যা হোক, যখন বোধোদয় হলো তখন একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাকে এখন দ্রুত রান্নাটা করতে হবে। তো এরকম অদ্ভুত একটা ব্যাপার আজকে আমার হয়ে গেছে আমার সাথে। তাই জন্য অদ্ভুত ব্যাপারটাকে একটুখানি ভালো দিকে নিয়ে যাওয়া যায় কিনা দেখি, ব্যাপারটাকে একটু চ্যালেঞ্জ হিসেবে নিই। একদম শুধু জল খাবার খেয়েছি, আলপনা নিচে থেকে জল খাবার দিয়েছিল আজকে, জল খাবার খেয়েছি, সমস্ত কিছু বাসনপত্র এই যে রয়েছে। তারপরে আজকে আমি খুব সিম্পল রান্না করব, ভাত ডাল আর মাংসের ঝোল করব, এবং সেইটুকু সবটুকু বাসন মাজা থেকে শুরু করে ভাত ডাল রান্না করা থেকে শুরু করে সবকিছু করবো আজকে ঠিক 1 ঘন্টার মধ্যে। দেখি পারি কিনা। এটা এমন কিছু নয় যে চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জ হিসেবে আমি নিলাম, কিন্তু ব্যাপারটাকে কমপ্লিট করে উঠতে পারি কিনা সেইটাই দেখার। তাহলে চলুন তাহলে। আর যদিও বেশি সময় লাগে, তাহলে কত বেশি সময় লাগছে সেইটাও আমি আপনাদেরকে দেখাবো। যে সময়টায় আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, সেই সময়টায় আমার বোধোদয় হলো যে আজকে মিনামাসি আসবে না। এখন বাজে 1টা বাজে এখন। দেখি 2টোর মধ্যে আমি কমপ্লিট করতে পারি কিনা। আমাদের খাওয়া দাওয়া হতে হতে তো মোটামুটি ধরুন ওই 2:30টাই বাজে, কাজেই 2টোর মধ্যে শেষ না করতে পারলে একটু চাপ। তো এখন বাজে, এই যে দেখতে পাচ্ছেন কি, কাঁটায় কাঁটায় 1টা। আরে বাবা, এই যে 1টার আজান শুরু হচ্ছে। চলুন তাহলে এবার কাজে যাওয়া যাক। যারা বাগান করেন তারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবেন। এই যে ছাদে জল বাগান নিয়ে আজকে এত বেশি ঘেটেছিলাম, 2টো প্রতিস্থাপন করলাম নতুন করে টিউবার, কিন্তু আরো আমার 2টো জন্য দরকার হচ্ছে একটু পুরোনো দিনের গোবর, 1 বছরের পুরোনো গোবর হলে সেটা ভালো হয়। আমার কাছে যে স্টকটা ছিল সেটা এই 2টো টব দিয়ে বা এই 2টো গামলা দিয়ে ভর্তি হয়ে গেল। একটা ছেলেকে আমি দিয়েছি, অ্যাডভান্স করেছি, সে দিচ্ছি দেবো করতে করতে আর দিচ্ছে না। তো তাকে ফোন করছি, সে ফোন তো ধরছেই না। তারপর তার বউকে ফোন করেছি, তারপর তার শ্বশুরকে ফোন করেছি। ভাবতে পারছেন আসলে শ্বশুরকে কেন নাম্বারটা পেলাম জানেন? শ্বশুরমশাই এই ব্যবসাটা আগে করতো, তারপরে বিয়ের পর এখন জামাই করে, মেয়েকে বিয়ে দিয়েছেন, ঘর জামাই রেখেছেন, এবং তার জামাই এখন করে। তো ভদ্রলোক একটু অসুস্থ জন্য আগের মতো আর করে উঠতে পারেন না। তো ওনার শ্বশুরমশাই বলে, ছি এরকম তো করাটা উচিত নয় আমার জামাই, ঠিক আছে আমি দেখছি বলে। তার পরে জামাই ফোন করেছিল, শ্বশুরমশাই বকা খেয়ে বোধহয়, তারপর বললো কালকে নাকি সকালবেলাতে দেবে। তো এই সমস্ত করতে গিয়ে আমার হয়ে গেল অনেক দেরি। তাছাড়াও আরো অনেকগুলো ফোন এলো। এখন এই মুহূর্তে যেমন আমার এক বন্ধুর সাথে আমার কথা হচ্ছে বেশ অনেকক্ষণ ধরে। তো এখন দেখুন, এই কথাটা বলতে গিয়ে আমার একটু দেরি হলো, এটা ঘটনা। কিন্তু এই ধরনের সামাজিকীকরণ যেটাকে বলে, যে আমি না এখন একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো, কোনো দরকার নেই। আমি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলবার অবকাশে আছি, এমন যদি হতো যে আমার 2টো হাতই বন্ধ, আমি কোনোভাবেই কথা বলতে পারবো না, তখন আমি বলতাম যে আমি এখন কথা বলতে পারছি না। কিন্তু এই যে কাঁধে ঠেসান দিয়ে হলেও তো আমি এখন করতে পারছি। হ্যাঁ, আমার তাতে খানিকটা দেরি হচ্ছে, তাতে আমার পৃথিবী উল্টে যাবে না, মহাভারত অশুদ্ধ হবে না। আর যখন আমি বুঝতে পারছি যে সে যে কথাটা বলছে সেটা জরুরি কথা, এবং সেও একটা কাজের মানুষ, একটা জায়গায় কাজ করে, অফিসে চাকরি করে, এখন তার ব্রেক হয়েছে, সুতরাং এই সময়টা সে কাজে লাগাতে চাইছে আমার সাথে একটুখানি কথা বলে। আমিও কথা বলতেই পারি, এইটুকু অ্যাডজাস্ট বন্ধু হিসেবে আমি করতেই পারি, এবং আমি সেটা করলামও। হ্যাঁ, আবারও বলছি, তাতে আমার খানিকটা হয়তো রান্নার দেরি হলো, কিন্তু এটাতে এমন কিছু মহাভারত, আবারও বলছি, অশুদ্ধ হলো না। আর বন্ধুরা, যে যাই বলুন না কেন, আমি এমন কিছু হনু হয়ে যাইনি যে সারা পৃথিবী আমার সঙ্গে অ্যাডজাস্ট করবে। যতটুকু আমার পক্ষে অ্যাডজাস্ট করা সম্ভব আমি করব, আর তারপরে যদি না হয় তখন তাকে বলবো যে আমি এখন না কথা বলতে পারছি না, বা একতরফা হয়তো বা আমি অ্যাডজাস্ট করছি, হ্যাঁ সে কিছুই করছে না, এটা যখন বুঝতে পারবো নিশ্চয়ই তখন আমার আত্মসম্মানে লাগবে। কিন্তু তার আগে পর্যন্ত সেরকম কোনো উদাহরণ যখন আমার চোখের সামনে নেই, তখন আমি এইটুকু অ্যাডজাস্ট করতেই পারি। তো যাই হোক, আপাতত এখন একটু রান্না করে নিচ্ছি মাংস। একদিকে তো ভাত ডাল হয়েই গেল, আর মাংসটা করছি যত সিম্পল করে করা যায়, সমস্ত কিছু কেটে কুটে নিয়ে এক মিক্সিতে ফেলে দিয়ে সব বেটে বুটে নিয়েছি, জানেন তো। তারপরেতে এর মধ্যে বাটা রয়েছে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সব এর মধ্যে বেটে নিয়েছি। তারপর একটু বাদে আবার বাটবো হচ্ছে ওই জিরে এবং
এবং ধনে, এই দুটো আজকে আমি বাটাই দেবো, গুঁড়ো মশলা দেবো না। তো যাই হোক, তারপরেতে দেখুন বেশিক্ষণ আগে যেহেতু ওই মাংসটা বাইরে বার করা ছিল না, এখনো বরফ ছাড়িনি, সে অবস্থাতেই আমি এখানে দিয়ে দিলাম। এর মধ্যে থেকেই দিব্যি হয়ে গেল। ও মা গো, এরকম তাড়াহুড়ো করা রান্নাই বেশি ভালো হয় খেতে, জানেন? ওই রয়ে শয়ে অনেকক্ষণ ধরে যা হয় তার থেকে এই তাড়াহুড়োর রান্না অনেক ক্ষেত্রেই আমি দেখেছি অনেক বেশি সুন্দর হয়। একটা সময় আমার বন্ধুরা বলতো, তোকে তোর বাড়িতে যাব, খাবো, তার 45 মিনিট আগে তোকে বলবো, ঝিনুক আমরা যাচ্ছি তোর বাড়িতে খেতে, কারণ তো তাড়াহুড়ো রান্নাই ভালো হয়। তো যাই হোক, এখন রান্না করা মানে তো শুধু ওই রান্না ধরে খুন্তি নাড়ানো না, এইসব যেটুকু সময় কষছে, আমি কি করব, বাসন টাসনগুলো মেজে নিলাম, তারপর কিছুক্ষণের মধ্যে মাংসটাও আমার কষে গেল, দিব্য হয়েও গেল। তবে আমার মেয়েকে খেতে দেওয়ার টাইম 2টো থেকে 2:30টার মধ্যে, যদি তার স্কুল না থাকে বা সে স্কুলে না যায়, আজকে যেমন সে স্কুলে যায়নি, সেহেতু সেই টাইমের মধ্যে আমি তাকে খেতে দিতে পারিনি, আমার আধ ঘন্টা ঠিক দেরি হয়েছে। তবে আবারও বলছি, সেই জন্য মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। সোয়া 2টো, আমার মেয়ে যে কোনো মুহূর্তে এসে বলবে মা খেতে দাও। সবই হয়ে গেছে, মাংসটা কষানো প্রায় শেষের পথে, হয়েই এসছে। ডাল, মাংস, ভাত এই করতেই আমার এতক্ষণ সময় লেগে গেল। তবে হ্যাঁ, সব কুটে বেটে নিজে নিজে, সেজন্য আর যেহেতু করা নেই, হাতে স্পিড কম, সেটাও একটা কারণ। আর আলপনা দিয়ে এইমাত্র দিয়ে গেল হচ্ছে চিংড়ি মাছ, কিন্তু সে তো দুপুরের নয়, দুপুরের জন্য কি বলবো। ঠিক আছে, হয়ে যাবে, আর মিনিট 10-এর মধ্যে হয়ে যাবে। আর না হলেও আমি জল দিয়ে ফুটিয়ে দেবো। এই যে দূর বাবা, একদম 2:30টা বেজে গেল, হয়েও গেছে। আর একটু সুসিদ্ধ করি, অনেকক্ষণ আগেই বন্ধ করে দেওয়া যেত। ঠিক আছে, এই জল বাগান আমার মাথাটা পুরো খারাপ করে দিয়েছে সত্যি। এবার যদি আমার মেয়ে খেতে আসে, খেতে দিতে পারবো। ও 2টো থেকে সোয়া 2টোর মধ্যে খায়। আজকে মায়ের পরিস্থিতি বুঝেই বোধহয় দিকে ভেড়েনি, কিছু বলেও নি এখনো পর্যন্ত। ঠিক আছে, কি আর করা যাবে। কালকে থেকে আমি একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি, সেটা আমার বেশ অনেক দিনেরই পরিকল্পনা ছিল যে কবে থেকে করব। আমি ভাবলাম যে না, শুক্রবার থেকেই শুরু করব। সেটা হচ্ছে শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত, অর্থাৎ 8 দিন আমি 10,000 স্টেপ হাঁটবো। প্রত্যেক দিনই 10,000 স্টেপ হাঁটবো, এমন নয় যে একবারেই হেঁটে ফেলবো, হয়তো ভাগে ভাগেও হাঁটতে পারি, কিন্তু দিনের শেষে অর্থাৎ রাত্রি 10:30টার মধ্যে বা 11টার মধ্যে আমার যেন সকাল 6টা থেকে রাত্রি 10টা 10:30টার মধ্যে আমার 10,000 স্টেপ যেন কমপ্লিট হয়। সেটা ট্রেডমিলে কিছুটা, সেটা ঘরে হেঁটে কিছুটা, সেটা আমি যেখানে যাচ্ছি সেই জায়গাগুলোতে হেঁটে হেঁটে কমপ্লিট করলে সেখানে কিছুটা, কিন্তু মোদ্দা কথা সব মিলিয়ে মিশিয়ে আমার যেন 10,000 স্টেপ কমপ্লিট হয় একদিনে, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। এই চ্যালেঞ্জটা আজকে যেমন আমি প্রত্যেক দিনই যেটা হয় যে ঘুমোতে যাবো, ঘুমোতে পারি না। আজকে যেমন বললাম যে 2টোর মধ্যে কমপ্লিট করবো, 2:30টা বেজে গেল, কিন্তু এই চ্যালেঞ্জটাকে আমাকে কমপ্লিট করতেই হবে। এইটা কোনোভাবেই আমি ফেল করতে পারবো না। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি মনে করি যেটা আমি করবই, সেটা আমার দ্বারা হবেই। এই যে রান্নাটা, আমি প্রথম থেকেই দ্বিধাগ্রস্ত ছিলাম যে আমার 2টোর মধ্যে হয়তো বা হবে না। তো যাই হোক, যে কোনো একটা কারণে হোক, সেটা হলো না। কিন্তু এই চ্যালেঞ্জটা যেটা আর কি, প্রত্যেক দিন 10,000 স্টেপ হাঁটা, এইটা আমাকে কমপ্লিট করতেই হবে। এবং আমার ধারণা, আমার বিশ্বাস, যেটা আমি কমপ্লিট করতে পারবো। যে কমপ্লিট করবো সেটা না, আপনাদেরকে প্রত্যেকদিন সেটা আমি দেখাবো। এবারেতে অনেকটাই বেলা হয়ে গেছে, আমি এখনো চান করিনি আজকের দিনে, এটা ঠিক হচ্ছে না। কিন্তু আমার এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, গাছটা একটু ঝিমিয়ে পড়েছে, এই গাছটাতে জোরসে জল ইয়ে করে দিতে হবে, মানে গাছটার মধ্যে দিয়ে দিতে হবে, গোড়াতে দিতে হবে, সেটা তো বডি। তো এই কাজটা করে আর 5 মিনিটের মধ্যে এবার আমি যাব হচ্ছে স্নানে। গেল, খুব নোংরাও হয়েছিল, এই বৃষ্টি বাদলা নেই তো, এটাতে এখন এটা ধুলো পড়বেই, কিছু করার নেই। তো যাই হোক, এটার মধ্যে যাতে জল না পড়ে, তাই এটাকে সরিয়ে রেখেছিলাম, আবার এটাকে টাঙিয়ে দিই। আমার এই লঙ্কা গাছটাও গেছে, তবে এটা আলপনাদি বলছিল যে বৌদি এই লঙ্কা গাছটা কিন্তু বেশি দিনের নয়, টিকবে না বেশি দিন আর কি। সেটা এই যে দেখুন, তো দেখ একটা টপ খালি হবে আমার। ও যাই হোক, শেষ একটা লঙ্কা দিয়েছিল, সেটা তুলে নিলাম। যতদিন আছে একটু সবুজ আবাদ আছে থাকুক, তারপর তুলে দেবো, সেই মাটি বদলে অন্য কিছু লাগিয়ে দেওয়া যাবে। আর এই যে এই গাছটা প্রচুর পরিমাণে জল টল দেওয়া হলো, আশা করছি এবার ঠিক হয়ে যাবে। আর এখন যা দিন পড়েছে, কতবার এখন প্রত্যেক দিনই জল দিতে হবে, আর কিছুদিন পর 2 বেলা জল দিতে হবে। এই অবস্থা দেখুন, দেখি 2 ঘন্টা ধরে চলছে, 2 ঘন্টা ধরে কিছু ব্লগ টক কিচ্ছু করতে পারছি না, ঘরের ভেতর টেকাও দায় হয়ে যাচ্ছে, কিছু বলার নেই। ভাষাটা বুঝতে পারছেন তো? এই জায়গাটায় মুনাদার দোকানটার সামনে অনেকক্ষণ ছিল, তারপর এখন একটু ওই দিকটায় গেছে,
যাই হোক, আর বলবো, এদের ইউনিটির জন্য এরা না কোথাও মানে এতটুকু এদের কেউ আটকাতে পারে না। কাউকে একটা কিছু বলতে যাবেন, পুরো কমিউনিটি এসে জড়ো হয়ে যাবে। তারা এত চেঁচামেচি করবে, এত কিছু করবে যে আপনি কিছুই করতে পারবেন না। দুটো নতুন ছেলে মেয়ে জীবন শুরু করছে, এইটুকুই আর কি। তো যাই হোক, এই যে গাছটা দেখুন তরতাজা হয়ে গেছে। ঠিক আছে, বেশি কথা বলতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে। আসলে এগুলোতে তো কিছু বলার থাকার কথা নয়, আমরা সামাজিক মানুষ, এইটুকু হতেই পারে। কিন্তু কি বলতো, এত টানা 2 ঘন্টা ধরে তো, আর এত জোরে মানে বক্সগুলো বাজছে, বুকের মধ্যে এসে ধাম ধাম করে লাগছে। আপেল টাপেল গুলো কিনতে আজকে ভেবেছিলাম বেরোবো, কিন্তু আর বেরোনো হলো না। মার জন্য মনটা খারাপ করছে, মাঝে মাঝে আমার একটু মা হয়। তারপরে যাই হোক, কালকে যেতে হবে। একটা আপেল বাকি আছে, কালকে সারাদিনটা ওটা দিয়ে চালাতে হবে। টুকুর বাড়িতে আছে, ওকে একটু কেটে উঠে দিতে হয়। ঠিক আছে, একটা দিন হয় কোনো রকমে, আজ মানে কালকে দিনটা হয়ে গেলে বিকেলে হয়তো বা বেরোবো। আর আমার আজকে আর একটু বেরোনোর ইচ্ছে ছিল, সেটা হচ্ছে তার নিজে খুলে দিই। আর একটু বেরোনোর ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আজকে আমার শাখা বাঁধানোটা দেওয়ার কথা ছিল, কিন্তু আর সেটাও যেতে ইচ্ছা করলো না। তো আপনাদের দক্ষিণবঙ্গে বেশ বৃষ্টি হয়েছে, বেশ ভালো বৃষ্টি হয়েছে অনেকগুলো জায়গাতে। আগে বিয়ের দিন সবাই দেখছিলাম বলছিলেন যে যে সমস্ত মানে দমকা হাওয়ায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু শিলিগুড়িতে বা তথা উত্তরবঙ্গে কোথাও আমি এখনো পর্যন্ত কোনো বৃষ্টির আভাস পাচ্ছি না। একটা বৃষ্টি অনত বিলম্বে দরকার। গরমটা রীতিমতো পড়ে গেছে, তবে শেষ কামড় একটা শীত দেবে সেটাও বুঝতে পারছি। যাই হোক, মনটা খারাপ হঠাৎ করে করতে শুরু করলো, কারণ কয়েকদিন থেকেই ওই যে ব্লগার যিনি বাড়িতে আসবেন না বলেছিলেন, তাকে নিয়ে তো শোরগোল চলছেই। তো তাকে নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, তাকে দেখেই প্রথম আমি ব্লগ করতে শুরু করেছিলাম, এটা অস্বীকার করব না। তার যেটা অভিরুচি তিনি সেটা সেই অনুযায়ী কথা বলেছেন। কিন্তু আমার খারাপ লাগছে কিছু কিছু মানুষ এই জিনিসটাকে কেন্দ্র করে যেটা বলছেন যে হাভারের মানুষ একেবারে এই জায়গা থেকে উঠে এসেছে, সেই জন্য তারা তো অহংকার হয়েছে। অনেকেই বলছে যে যারা এরকম ভাবে উঠে আসে তাদের প্রত্যেকেরই এরকমই হয়, মানে বকলমে বহুজনেই এই মন্তব্যগুলো করছেন যে তাদের এরকমই হয়, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো এই সবগুলো মন্তব্য দেখেই আমার মনটা খুব খারাপ করছে। মাও তো এরকম অবস্থা থেকেই উঠে এসেছে। আমার দাদু তো কর্কটক শূন্য অবস্থায় মারা গেছেন, তখন আমার মা ক্লাস 10-এ পড়েন। তখন এতটাই খারাপ অবস্থা ছিল যে শ্রাদ্ধের জন্য যে একটা নতুন পোশাক পরতে হয়, সেইটাও ওই যে মায়েদের ক্লাসে সবাই চাঁদা তুলে মাকে সেরকম একটা পোশাক দিয়েছিল। তো সেই রকম একটা কর্কটক শূন্য অবস্থা থেকে আমার মা আজকে এই জায়গাটাতে এসেছেন। তো সেই জায়গায় আমার মাকে তো আপনারা যারা আমার নিয়মিত বন্ধু তারা প্রত্যেকেই দেখেন, কোথাও কি মনে হয়েছে যে ভদ্রমহিলা ওই রকম জায়গা থেকে উঠে এসেছেন জন্য তার মধ্যে কোনো রকম আত্মভরিতা বা মানে মানুষ একটা মন্তব্য করে দেয়, কোন গতিপথে গিয়ে কোন মানুষের বুকে গিয়ে সেটা লাগে সেটা মানে মানুষ বুঝতেও পারে না। হয়তোবা আপনারা ওনাকে বলেছেন, কিন্তু এত সামগ্রিকীকরণ করে নিয়েছেন পুরো ব্যাপারটাকে, এই জায়গাটাতেই আমার আর কি একটুখানি আপত্তি আর কি, মানে খারাপ লাগছে আমার, এটা অস্বীকার করছি না। কারণ ওই অবস্থা থেকে আমার মামারা বুঝতে পেরেছিল একমাত্র উপায় হচ্ছে লেখাপড়া করা। কি কঠিন পরিস্থিতির মধ্যে তারা লেখাপড়াটা চালিয়েছেন, প্রত্যেকটা ভাই বোন পড়াশোনায় ভালো ছিল। আর আমার দিদিমা ওই কল্পতক শূন্য অবস্থাতেও তার একেবারে অচল বিশ্বাস ছিল গোবিন্দের প্রতি, গোবিন্দ সব ঠিক করে দেবেন, এবং বাস্তবেই গোবিন্দ সব ঠিক করে দিয়েছেন। তার প্রত্যেকটা সন্তানকে তার গোবিন্দ ভালো রেখেছিলেন। তার মধ্যেও এই যে গৌরীয় মঠের প্রতি আমার দিদিমার অনুরাগ, সেখানে দীক্ষা, সেখানেই আমার মেজো মামা সে সন্ন্যাস নেয় আর কি। তো ওই যেটা আমার মাকে আমি দেখেছি চিরকালই, যে মায়েরও এই বিশ্বাসটা যে ঈশ্বর সব ঠিক করে দেবেন, ঠাকুর সব ঠিক করে দেবেন, সব ভালো হবে। মাঝখানে আপনারা তো এখন জানেন যে বাবার চলে যাওয়ার পর আমার মায়ের একাকিত্বের জীবন, কিন্তু কেমন করে মা যেন ঠিক সেটা চালিয়ে নিচ্ছেন এবং এমন সুন্দরভাবে চালাচ্ছেন যে অত ভালোভাবে আমরাও চালাতে পারবো না। আপনারা জানেন যে মায়ের 2 জন কর্মসহায়িকা, তারা দুজনেই ঠিকই, মমিনাদি যাতায়াত করে ঠিক কথা, কিন্তু সেও বাড়ি যায় ঘন্টা 3-4 জন্য। আর আমার মায়ের লাইফস্টাইলটা এখন এরকম হয়ে গেছে, দুপুরবেলার খাবার খেয়ে শুতেই যান 4-4:30 সময়। তো সেই সময়টায় মানুষের বাড়িতে মানুষ আসবে কখন, 5টা, 5:30, 6টা এরকম সময়। তো আর ওই সময়টা এসে যদি কেউ কলিং বেল বাজায়, তখন মায়ের কাঁচা ঘুমে উঠে, মানে দুপুরবেলা অনেক ভোরবেলা উঠে একটু দুপুরে না শুলে হয় না, সে দুপুরে শোয়াটা বিকেলে চলে যায়, সেখানে এসে দরজা খুলে দিতে কষ্ট হয়। সেটা যখন মা আমাকে বলে, মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়। তো আমি এর মধ্যে একদিন এক কাকিমাকে বলেছিলাম যে কাকিমা আপনি না আসলে 7:30টার পরে আসবেন। তো সেইটা যখন মায়ের কানে গেছে, মা আমাকে কি বকা দিচ্ছে, তুই আমার বাড়ির নারায়ণের দ্বার রুদ্ধ করলি কেন? অতিথি তো নারায়ণ,
তুই আমাকে বল, তুই নারায়ণের দ্বার আমার রুদ্ধ করলি কেন? বলো তুমি বলো যে তোমার কষ্ট হয়, বলে কষ্ট হয় তাই জন্য ও ঠাকুর বুঝে নেবেন, গোপাল বুঝে নেবেন, তোকে এত ইয়ে করতে হবে না। এইটা হচ্ছে আমার মায়ের কথা। মানে সারা জীবনই দেখেছি আমাদের বাড়িতে প্রচুর মানুষজন আসছেন এবং কোনো মানুষজনকে তারা দেবতা না দানব, এইটা তো মানে আমি ভাবতেও পারি না। মানে অতিথি সে সবসময়ই দেবতা এবং তারা সবসময় অত্যন্ত সমাদৃত। সব অতিথি দেবতা নয়, এটা ঘটনা, কিন্তু তবুও তারা আমাদের বাড়িতে আসলে আমার মা আমাকে শিখিয়েছে যত বড় শত্রু আসুক বড় ফিরে দিতে হবে। হ্যাঁ, সেই মনোবৃত্তি থেকেই আমি আমার জীবনও চলছে এবং আমার শ্বশুর বাড়িতেও অনেকটা এই মন মানসিকতারই, ইনফ্যাক্ট এই মন মানসিকতারই, অনেকটা না পুরোটাই। কিন্তু কোথাও না কোথাও এই ধরনের কমেন্টগুলো, এই যে আবারও বলছি যে সামগ্রিকীকরণ করে যখন আপনারা তৈরি করে ফেলেন তখন না খুব মনটা খারাপ করে বন্ধুরা, জানেন তো কি বলবো। আর আর এর অতিরিক্ত আমার আর কাউকে কিছু বলার নেই। প্রত্যেকটা মানুষই নিজের নিজের জীবন নিজের মতো করে বাঁচে, যে যেমন ভাবে জীবন বাঁচে তার ব্লগে সেটাই প্রতিফলিত হয়, তার মন মানসিকতা সেইটাই প্রতিফলিত হয়। তবে একটা সময় ভদ্রমহিলা আমাকে হিউজ পজিটিভিটি দিয়েছেন, সেটাকে আমি কখনোই অস্বীকার করব না। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমার তার প্রতি কি মন মানসিকতা সেটা কিছুটা আপনারাও আন্দাজ করছেন, কিন্তু তিনি একটা সময় আমার ভালো সময় উপহার দিয়েছেন। সেই যে কৃতজ্ঞতাবোধ, সেখান থেকে আমি কোনোভাবেই সরে আসতে পারবো না। সেটা করলে ঠাকুর রুষ্ট হবেন। আর আমি কোনো নেতিবাচকতাকে ধরে থাকতে আর রাজি নই, সত্যি কথা। কারণ খারাপ লাগা, মানে এই বীজ করা, রাগ প্রধান্বিত হওয়া, হ্যাঁ, আমি এগুলোর মধ্যে একদম নেই। কারণ এইটা যদি আমি নিজের ভেতরে এটাকে চালনা করি তাহলে আমি নিজেও নেতিবাচক মন মানসিকতার হয়ে যাব এবং সেটার প্রভাব পড়বে আমার সংসারের উপরে, আমার আশপাশের উপরে। সেটা আমি কখনোই হতে দিতে পারি না। কাজেই যা হয়েছে সেটাকে আমি চলে যেতে দিতেই চাই। বহতা নদীর মতো সেটা বয়ে চলে গেছে। আমি ভদ্রমহিলার সাথে জীবনে দেখা আর কোনোদিনও করবো না। আমার একটা ইচ্ছা ছিল যে কখনো রাস্তায় ঘাটে দেখা যদি হয় তাহলে আমি খুব খুশি হব। বাড়িতে কখনো যাব সেটা আমি কখনোই ভাবিনি, তো রাস্তায় ঘাটে যদি কখনো দেখা হয় তাহলে অন্তত তাকে হাত দুটো ধরে বলবো যে থ্যাংক ইউ দিদি, কারণ তোমার ভিডিওটাই আমার ফিডে প্রথম আসে এবং লাইফস্টাইল ব্লগ তোমারটাই আমার প্রথম চোখের সামনে আসে স্টাফ রুমে বসে, এবং আমি তোমার ভিডিও দেখেই প্রথম ঠিক করেছিলাম যে আমি লাইফস্টাইল ব্লগ করতে পারি বা এই কাজটা তো বেশ সুন্দর, এটা আমি করতে পারি। এবং সেই সময়টাতে তার এত সুন্দর ছিল। বেশ কিছুদিন আমি তার ব্লগ দেখার ব্যাপারে ইরেগুলার হয়েছে এই কারণে যে তিনি আর পুরনো অবস্থার মতো আর তিনি ব্লগ করছেন না। তার ব্লগ দেখে আগের মতো আর পজিটিভিটি আসছে না, এটা ঘটনাই। সেজন্য আমি তার ব্লগ দেখা থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলাম, কিন্তু মধ্যবর্তী সময়ে এত কিছু ঘটে যাবে সেটাও তো ধারণার বাইরে ছিল। আপনাদের মধ্যেই কারো একটা কমেন্ট বা ইনস্টাগ্রামে মেসেজ মেনশন করা আমাকে বিভিন্ন জনের, যে কি আর বলবো, সেটা দেখেই আমি অনুমান করলাম যে একটা কিছু হয়েছে এবং তারপরে দেখতে পেলাম যে এই জিনিসটা হয়েছে। তো খারাপ লাগছে। আবারও বলছি যে সবাই একরকমের হয় না, সব একেবারে ভীষণ মানে ধুলোমাটি থেকে উঠে আসা মানুষেরা ঠিক একই রকম মন মানসিকতার হয় না। সারা জীবনে আমি আমার মাকে সিল্কের শাড়ি পরতে দেখলাম আমাদের বিয়ে হওয়ার মানে ওই আগে পরের সময়টা আর কি, যখন আমরা বড় হয়েছি আমাদের জন্য শাড়ি ফাড়ি কেনা হচ্ছে, তখন আমরা যখন বুঝতে শিখেছি, বলতে শিখেছি যে মা একটা সিল্কের শাড়ি কেনো, মা তোমার তো কিছু নেই। বিয়ে বাড়িতে সব মানে কত মানে মায়েদের, আমি এগুলো বলতে নেই, মানে প্লিজ অন্যভাবে নেবেন না, মার্জনা করবেন, যে মাই স্কুলে যে হয়তো অনেক মানে যাই হোক তার স্ত্রী মানে সে ভদ্রমহিলা নিজে কিছু করেন না, তাদের কি পোশাক আশাক কি সমস্ত ব্যাপার। আমার মা সারা জীবন ধরে সুতির শাড়ি, ভালো তাঁতের শাড়ি এগুলো পরে বিয়ে বাড়ি যেতেন। হ্যাঁ, আমার মাকে আমি সিল্কের শাড়ি পরতেই দেখিনি। প্রথমত হচ্ছে ডাকাতি হয়ে যাওয়ার পরে মায়ের একটা বিশাল বড় ইয়ে তৈরি হয়েছিল যে যাই কিনবো সেটাই জানা তো গেল যে সে প্রতিবেশীরাই সেগুলো সংগঠিত করেছিল, তাদের চোখে লেগে যাবে। সেজন্য মা কোনোদিনও শাড়ি পরতেনও না। আমরা বড় হয়ে শহরের বাড়িতে এলাম, তখন এক জীবনে বাবা চাকরি ভিন্ন তো অন্য দ্বিতীয় কোনো উপার্জন ছিল না। আর এখনকার মতো অধ্যাপক শিক্ষকদের তো বেতনও ছিল না। তারা এক জীবনে দুটো বাড়ি করেছিলেন, তখন মাথার উপর এত লোড। আমার মায়ের কোনোদিনও আমি দেখিনি ভালো কোনো শাড়ি একটা বয়স পর্যন্ত তিনি পরছেন। সারা জীবন সাদা রঙের শাড়ি, সেটা যে বিরক্ত হয়ে যেতাম আমরা যে সবাই কত রঙিন রঙিন শাড়ি পরে স্কুলে যায়। আমরাও তো একটা গার্লস স্কুলে পড়েছি, সেটা মায়ের স্কুলে না। কই মা, আমাদের স্কুলে দিদিমণিরা তো ওরকম সাদা শাড়ি পরে যায় না। সাদা শাড়ি পরার সাথে ভালো শিক্ষাদানের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার মা সেটাই করতেন। খারাপ লেগেছে, আমার মনটা খুব কষ্ট হচ্ছিল সেই জন্যই আর কি। তো ঠিক আছে বন্ধুরা, কি আর করা যাবে, এক এক দিন এক এক রকমের যায়। এখন আমি শোবো, 10টা বেজে গেছে। দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে। একটু অগোছালো হয়ে গেল কথাগুলো, কিন্তু আশা করছি আমি যেটা বোঝাতে চাইছি সেটা আপনারা বুঝেছেন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য